মাঠের মাঝখান থেকে দ্রুত পায়ে হেঁটে আসছিল অমলকান্ত। চারিদিকে যত দূর পর্যন্ত চোখ যায় শুধু মাঠ ছাড়া আর কিছু নেই। এই মাঠের মাঝখান থেকে সোজা চলে আসা পথটা দুই গ্রামকে সংযুক্ত করেছে। তাড়াতাড়ি হাঁটছিল অমলকান্ত। পূব আকাশে রোদ থাকলেও পশ্চিম আকাশে কালো মেঘ ছড়িয়ে রয়েছে। একটু পরেই সেটা গোটা আকাশ ছেয়ে ফেলবে। আকাশে মেঘ করার আর সময় পেল না। এই মাঠ পেরিয়ে একবার গ্রামে ঢুকতে পারলে তারপর ঝড় বৃষ্টি হোক আর যাই হোক না কেন, আমার তাতে কোনো আপত্তি নেই। ঠিক এমন সময় অমলকান্ত শব্দটা শুনতে পেল। কোথায় যেন একটা কোদাল দিয়ে মাটি খোঁড়ার মতো শব্দ হচ্ছে, আর তার সঙ্গে একটা মেয়ে কাঁদছে। এ কি? সুদূর বিস্তৃত এই ফাঁকা মাঠের মধ্যে এই ভর দুপুরে কোদাল দিয়ে মাটি খুঁড়ছে কে? কথাটা ভেবে অমলকান্ত এদিক ওদিক তাকিয়ে ভালো করে দেখল, কিন্তু না, কেউ কোথাও নেই। অন্তত তার চোখে তো পড়ল না। এই মাঠের দুই প্রান্ত এত বেশি বিস্তৃত যে মাঠের মাঝে দাঁড়িয়ে তার দু প্রান্ত দেখা সম্ভব নয়। এমনি এমনি কি আর গ্রামের লোকেরা হাট খোলার মাঠ বলে? আসলে শব্দটা ছিল হাত খোলা। হাত খুলে দুপাশে ছড়িয়ে অনেক দূর পর্যন্ত দেখা যেত। তাই সেই নাম থেকে মানুষের মুখে মুখে এমন হাট খোলা নাম হয়ে গেছে। অমলকান্ত কিন্তু আরো একবার থমকালো। আবার সেই শব্দটা শোনা যাচ্ছে। এইবার যেন দূরে নয়, খানিকটা কাছে। রোদের আলোর মধ্যে চারপাশে কোনো কিছু দেখতে না পেয়ে অথচ সেই শব্দটা শুনে অমলকান্ত এইবার একবার ঢোক গিলল। হাট খোলার মাঠের তো এমন কোনো বদনাম নেই। তাহলে তাহলে এই ভর দুপুরে দিনের বেলা আমার সঙ্গে এসব কি হচ্ছে? অমলকান্ত কথাটা ভেবেছি কি ভাবেনি, ঠিক এমন সময় একটা মেয়ে তার হাতের আঙুল চেপে ধরল। চমকে উঠে সে নিচের দিকে তাকাতেই দেখতে পেল 10-12 বছরের একটি মেয়ে দাঁড়িয়ে আছে। আট পৌড়ে ব্রাহ্ম কায়দা শাড়ি পরা। মেয়েটা তার হাতে একটা আঙুল চেপে ধরেছে, তারপর বাঁ হাতটা তুলে সামনের দিকে দিয়ে কি যেন দেখাচ্ছে। অমলকান্ত চমকে উঠে তাকালো সামনের দিকে। এইবার দেখতে পেল সামনেই তার থেকে মাত্র কয়েক হাত দূরে একটা লোক খালি গায়ে কোদাল দিয়ে মাটির উপরে যেন একটা গর্ত খোঁড়ার চেষ্টা করছে। ঘামে তার গা সপ করছে। এই এই ভর দুপুরে মাঠের মাঝখানে এমন গর্ত করছিস কেন? লোকটা এবার মুখ তুলে তাকালো। না, ভয় পাওয়ার মতো কিছু নেই। সাধারণ গ্রাম্য একটা লোক, কাচুমাচু মুখ, শুধু চোখটা কেমন যেন ভীষণ রকমের উজ্জ্বল। লোকটা বলল, আগে আগে বড় বিপদে পড়েছি যে, তাই তো এমন কাজ করতে হচ্ছে। ওই মেয়েটাকে, ওই যে ওই মেয়েটাকে। কথাটা বলে লোকটা এবার আঙুল দেখালো তার পিছনের দিকে। অমলকান্ত চমকে উঠে দেখল তার পিছনে পড়ে আছে একটা বছর 16-17 মেয়ের মৃতদেহ। চোখ দুটো খোলা, গোটা শরীরে আঘাতের চিহ্ন, গালে কপালে গলার কাছে চাকা চাকা দাগের মতো। পরনের শাড়িটা শতচ্ছিন্ন। ব্যাপারটা দেখে এসে চমকে উঠল। ততক্ষণে সেই বাচ্চা মেয়েটা তার আঙুলটা চেপে ধরে রেখেছে। এই তোরা কি করতে চাইছিস বলতো? হ্যাঁ, কোথা থেকে এসেছিস তোরা? এই গ্রামে কিংবা পাশের গ্রামে তো তোদের আগে দেখেছি বলে মনে হয় না। ঠিক তখনই মাটিতে পড়ে থাকা সেই মেয়েটা একবার নড়ে উঠল। তার ঠোঁট ফাঁকা হলো, মুখ থেকে কথা বেরিয়ে এলো, আমরা আমরা তো এই গ্রামেরই লোক বাবু, এই গ্রামেরই লোক। আমাদের তোমরা ভুলে গেছো? অমলকান্ত আবার চমকালো। মেয়েটা তখন ঘাড় ফিরিয়ে তার দিকে তাকিয়েছে। বিভৎস তার চেহারা, গোটা শরীরটা যেন রক্ত মাংসের একটা দলা। নরকঙ্কালের গায়ে থকথকে রক্ত মাংস কেউ সরিয়ে দিলে যেমন অবস্থা হবে ঠিক তেমনটাই, তবে কেমন যেন কালজে হয়ে গেছে।
যে লোকটা এতক্ষণ ধরে কোদাল দিয়ে মাটি কোপাচ্ছিল সে তাকালো অমলকান্তের দিকে। তার চোখের মনি নেই। তোমার চোখের মণি কোথায় গেল? কোথায় গেল তোমার চোখের মণি? হ্যাঁ, ঠিক তখনই বাচ্চা মেয়েটা খিলখিল করে একবার হেসে উঠতেই তার কথা মনে পড়ে গেল। অমলকান্ত তাকিয়ে দেখলো বাচ্চা মেয়েটার একটা হাত নয়, সাদা ধবধবে একটা নরকঙ্কালের হাত তার হাতের মধ্যে আঙুল চেপে ধরে রেখেছে। এত জোরে চেপে ধরেছে যে সে এখন ব্যথা করতে শুরু করেছে। মনে হচ্ছে আঙুলটা যেন হাত থেকে খুলেই বাইরে বেরিয়ে যাবে। এই রোদের মধ্যে একটা ঠান্ডা হাওয়া কোথা থেকে যেন ছুটে এসে ধাক্কা দিল অমলকান্তকে। আর ঠিক তখনই একসাথে তিনটে অদ্ভুত গলা খিলখিল করে হেসে উঠে ভরিয়ে দিল আশপাশের আকাশ বাতাস। অমরকান্ত দৌড়তে লাগলো, কিন্তু যতই দৌড়োয় ততই যেন সেই মেয়েটার গলা তার পিছু পিছু ছুটে আসে, যেন মেয়েটা বলছে, আমায় চিনতে পারছো না? চিনতে পারছো না আমায়? আমায় ভুলে গেলে? অমলকান্ত কতক্ষণ দৌড়েছিল মনে নেই। হাটখোলার ওই দিকের গ্রামের একজন রাখাল তার গরু নিয়ে হাটখোলার মাঠের এক পাশে এসেছিল। অমরকান্তকে দৌড়তে দেখে সে তাকে চিনতে পেরে ছুটে আসে তার দিকে, কিন্তু অমলকান্তকে ধরতেই সে মাটির উপর লুটিয়ে পড়ে। তখন সে গোঁ গোঁ করছে, মুখ থেকে ফেনা বেরোচ্ছে। কি যে বলছে বোঝা যাচ্ছে না। রাখাল ভাবে ভর দুপুরে হাটখোলার মাঠের উপর দিয়ে আসার জন্য রোদে তার শরীর খারাপ হয়েছে বুঝি, তাই সে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে যায়। কিন্তু রাখাল দেখে না, ঠিক তখনই হাটখোলার মাঠের মাঝে দাঁড়িয়ে তিনটি মূর্তি একভাবে তাকিয়ে দেখছে অমরকান্তের দিকে। তোমরা বুঝতে পারছো না, অতৃপ্ত আত্মারা মাঝে মাঝে এমন কিছু কাজ করে ফেলে যার কোনো অর্থ তুমি বুঝতে পারবে না, কিন্তু খুব ভালো করে বিচার করলে বোঝা যাবে তার পিছনে কিছু না কিছু আছে। আপনার এই কথার মানে আমরা বুঝতে পারলাম না। আপনি নিজেই একবার বললেন যে আত্মারা এমন কাজ করে ফেলে যার অর্থ আমরা বুঝতে পারবো না, অথচ আবার বললেন বিচার করলে কিছু না কিছু আছে, ধরতে পারবো। এই যেমন মনে করো কিশোরী আর তুমি কোনো এক গ্রামের পথ ধরে রাতের অন্ধকারে হেঁটে যাচ্ছ। ঠিক তখন গাছের উপর থেকে কোনো সাদা কাপড় পরা অতৃপ্ত আত্মা তোমার সামনে এসে তোমায় ভয় দেখালো। তুমি কি করবে? সে যে তোমায় ভয় দেখালো তার পেছনে কোনো কারণ নেই, কিন্তু ভালো করে যদি ভেবে দেখো তাহলে বুঝতে পারবে ওই গ্রামে অতগুলো লোক রয়েছে, অত মানুষ রয়েছে, তাদের মধ্যে কেউ না কেউ রাতের বেলা ঠিক ঘর থেকে বেরিয়েছে বাইরে। তাহলে সে তোমায় ভয় দেখালো কেন? কারণ শহরের মানুষকে গ্রামের ভূতেরা ভয় দেখাতে একটু বেশি ভালোবাসে। এর পিছনে অনেক কারণ থাকে। আসলে আমাদের মাঝে এক শক্তি আছে। প্রত্যেক মানুষ, প্রত্যেক জীবন্ত কিছুর মাঝেই এক শক্তি আছে, আর সে অনেক চক্র রয়েছে। এসব তোমরা বুঝবে না। তোমাদের সহজ করে বলি, এই শক্তি আমাদের মন মানসিকতা এবং আত্মার উপর নির্ভর করে কার কত বেশি ক্ষমতা হবে এবং কার কম হবে। এই যে তোমরা মাঝে মাঝে বলো রাশি, লগ্ন, জন্ম, এই সমস্ত কিছু এই শক্তির সঙ্গে জড়িয়ে আছে। যে সমস্ত হালকা রাশি আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই অতৃপ্ত আত্মাটাই মাঝে মাঝে প্রভাবশালী হয়ে উঠতে পারে। যাদের হালকা রাশি নয়, যেমন ধরো সিংহ রাশি, মেষ রাশি, এই সমস্ত ভারী রাশির ক্ষেত্রে কিন্তু অতৃপ্ত আত্মা কিংবা অন্য কোনো শক্তি সহজে প্রভাবশালী হতে পারে না। তার মানে আপনি বলতে চাইছেন এই ভূত কিংবা অতৃপ্ত আত্মার দেখার ব্যাপারেও এই রাশি, লগ্ন এগুলো কাজে লাগে? ব্যাপারটা তেমন নয়। প্রথমেই তোমাদের বললাম যে এ বড় জটিল ব্যাপার, তোমাদের অতি সহজে বোঝানো যাবে না। মানে অনেক সময় এমন ব্যাপার ঘটে যেখানে হয়তো সিংহ রাশির কোনো মানুষও কোনো অদ্ভুত কিছু দেখে, আবার অনেক সময় কোনো এক স্থানে কোনো তুলা রাশির জাতক সেখান থেকে নির্বিঘ্নে ঘুরে এসেছে। কখন যে কি হবে বোঝা যায় না।
কিন্তু ভালো করে সবকিছু বিচার করলেও আপাতভাবে যেটাকে কোনো কারণ ছাড়া মনে হবে তার পিছনেই একটা কারণ পেয়ে যাবে। এতক্ষণ পরে বুঝতে পারলাম তারানাথ আসলে কি বলতে চাইছে। আসলে গোটা ব্যাপারটা শুরু হয়েছিল আজ সকালে ট্রামে। আজ আকাশে বৃষ্টি নেই, কালো মেঘ ছড়িয়ে রয়েছে দেখে আমি আর কিশোরী তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। মাসের প্রথম, তাই এই সময় আমরা একটু বাবুয়ানা করেই থাকি। পকেটে পয়সা থাকলে বাবুয়ানা করতে আর আপত্তি কিসের। তাই দুজনে 2 প্যাকেট পাসিং শো কিনে ট্রামে করে যখন মটলেনের কাছে এসে নামলাম, তখন দেখি জোর তর্ক বেড়েছে 2 অচেনা ভদ্রলোকের সঙ্গে। একজন বলছেন, আরে আপনি বললেই হলো ভূত আছে। আমার মামার বাড়িতে কতবার ভূত দেখেছি। আমার মামার বাড়ি তো যাননি, কেষ্টপুর। একবার গিয়ে দেখবেন, সেখানে দিনের বেলা তো ভূতে মানুষে গদাগদি করে থাকে। কোনটা ভূত কোনটা মানুষ চেনা যায় না। আরে রাখুন তো আপনার ভূত। আপনার ভূত ওই কেষ্টপুর বিষ্ণুপুরেই থাকতে পারবে। আরে ক্ষমতা থাকলে কলকাতায় এসে দেখা দিতে বলুন তো। আরে ভূত ওই গ্রামের অন্ধকারে, এঁদো গলিতে, জঙ্গলে ওই কুকুর বিড়ালের সঙ্গে থাকতে ভালোবাসে। আরে যারা ভূত দেখে তারা নিজেরা একটা আস্ত ভূত। এইভাবে একটা জোর তর্ক বেঁধেছিল। ক্রমে ক্রমে কলকাতায় কোনো হানা বাড়ি আছে কিনা, কলকাতাতে কোন বাড়িতে কে কবে ভূত দেখেছে, এই সব কথা উঠতে লাগলো। দ্বিতীয় প্রতিপক্ষ অর্থাৎ ভূতে অবিশ্বাসী ভদ্রলোক, গ্রামের লোক, গ্রাম্য শিক্ষিত ভূত, এই সমস্ত নিয়ে কথাবার্তা বলতে লাগলো। আর তারপরেই আমরা সেখান থেকে চলে এলাম। বাকি পথটা আমরা হাসতে হাসতে এলাম। কিশোরী বলল, যাই বলো, এই ভূত নিয়ে তর্ক কিন্তু ভবিষ্যৎ পর্যন্ত চলবে। আমি বলে রাখলাম, ভূত আর ভগবান হলো এমন একটা জিনিস যা বিশ্বাস আর অবিশ্বাস কোনোটাই চট করে করা যায় না। আর কে একজন বলেছিলেন না, ভগবান হলো এমন এক বস্তু যার অস্তিত্ব প্রমাণ করার চেষ্টা কেউ কোনোদিনও করেনি। কিশোরী মাঝে মাঝে বইপত্র পড়ে, বিভিন্ন দেশি বিদেশি ম্যাগাজিন, এবং তাছাড়া মাঝে মাঝে টুকিটাকি বই পাড়া থেকে নিয়ে এসে পড়ে। একদিন তার বাড়িতে গিয়ে দেখেছিলাম একটা জটিল, যাকে বলে বয়ঃসন্ধির ব্যাপারে একটা প্রবন্ধ পড়তে। এই সমস্ত প্রবন্ধ পড়ার ইচ্ছা তার কবে থেকে হলো তা আমি জানি না, তবে এই সমস্ত নিজের নিজের ব্যাপার। ভূত প্রেতের ব্যাপারে যদি জানতে চাও, তাহলে আমাদের তারানাথের চেয়ে বড় আর কেউ হতে পারে না, তার কাছেই জেনে নিও। আমরা যখন তারানাথের কাছে এলাম, তখন কিশোরী প্রশ্নটা করল, আচ্ছা ঠাকুরমশাই, এই ভূত প্রেত শুধু গ্রামে থাকে কেন? শহরের দিকে চট করে দেখা যায় না কেন? আসলে আত্মারা নির্জনতা পছন্দ করে। যে স্থানে মানুষের পা পড়ে কম, যে স্থানে শব্দ হবে কম, যে স্থানে আধার নামলে সব কিছু নিস্তব্ধ হয়ে যায়, সেখানে ওরা থাকতে পছন্দ করে। আসলে তাদের জগৎ আলাদা, আর আমাদের জগৎ তো আলাদা। মানতে গেলে অনেক কিছুই মানা যায়। এরপরেই কিশোরী জানতে চেয়েছিল ভূত এমন করে যেমন তেমন অদ্ভুত কাজকর্ম মাঝে মাঝে করে ফেলে কেন। আর তার কথার উত্তরে তারানাথ এত কিছু বলেছিল। তাহলে তো সবাই ভূত দর্শন করতে পারে। কই, তাহলে এতদিনে আমাদের তো দর্শন হলো না। এইবার তারানাথের মুখটা কেমন যেন হয়ে গেল। গম্ভীর মুখে সে কিশোরীর দিকে তাকিয়ে বলল, ভূত প্রেত সব নিয়ে মশকরা করা পর্যন্ত কিন্তু ঠিক আছে কিশোরী, তবে এমন কিছু নিয়ে মশকরা করতে গিয়ে যে কারোর প্রাণহানি পর্যন্ত হতে পারে। প্রেত অতি ভয়াবহ জিনিস। একবার যদি কোনোভাবে তারা তোমার প্রতি আকৃষ্ট হয়, তাহলে কিন্তু এখান থেকে বেঁচে বেরোনো সহজ ব্যাপার নয়। হ্যাঁ, আমিও এমন একটা ব্যাপার শুনেছিলাম। আমার এক দূর সম্পর্কের মামাকে প্রায় 1 বছর পর্যন্ত নাজেহাল করেছিল এমনই কোনো এক আত্মা। কোথাও কিছু তিনি দেখতে পাচ্ছেন না, অথচ নানা রকম সমস্যায় 1 বছর ভুগেছেন। কিশোরী কোনো উত্তর দিল না। হঠাৎ করে তারানাথের এমনভাবে
মনটা বদলে যাওয়ার কারণটা বুঝতে পারলাম না। কিশোরী একটু পরে বলল, ঠিকই তো, আমার মাসির বাড়িতে ঠাকুরমশাই তো নিজেও গিয়েছিল, সেখানে তো সেই তাল গাছের ব্যাপারটা। তারানাথ যেন হঠাৎ করে বুঝতে পারল, তার গম্ভীরতাটা হঠাৎ করে যেন বৃদ্ধি পেয়েছে। তাই একটা সামান্য হাসির চেষ্টা করে বলল, এই দেখো তো, কি বলতে বলতে তোমাদের কি বলতে বসেছি। আসলে আজ সকালে একটা লোক এসেছিল, বড় দেরি করে ফেলেছিল। এইখানেই তার বাড়ি। তার স্ত্রীকে কোনো এক অশুভ শক্তি নিজের কবলে রেখেছিল বেশ কয়েকদিন ধরে। লোকটা অনেক পরে এসেছিল। আগে যদি আমার কাছে আসতো তাহলে হয়তো কোনো চেষ্টা করতে পারতাম। দুদিন আগে সকালে এসব হয়েছে, আর আজকে সে আমার কাছে এসেছে। তবে এই সব কিছুই যে কোনো এক অশরীর কাণ্ড, সে কথা আমি বেশ ভালো করেই বুঝতে পেরেছি। কিন্তু এখন আমার কি করার আছে বলো তো? এবার মনে হলো তারানাথের কথাই ঠিক। সবকিছুর পিছনে ছোট হলেও কোনো না কোনো কারণ থাকে। এই যে হঠাৎ করে তারানাথের কিশোরীর কথা শুনে গম্ভীর হয়ে যাওয়া, তার মানে এর পিছনে এই কারণটা আছে। আমি ব্যাপারটা হালকা করার জন্য বললাম, আহা, সে কথা থাক না, আজ না হয় একটা গল্প বলুন। এমন কোনো গল্প বলুন যেটা আমরা এর আগে শুনিনি। এমন কোনো অশরীরীর কোনো অদ্ভুত কর্মকাণ্ডের কথা বলুন। কথাটা শুনে তারানাথ নিজেও যেন হাঁপ ছেড়ে বাঁচল। পাসিং শোয়ের প্যাকেটটা থেকে একটা সিগারেট নিয়ে তাতে অগ্নি সংযোগ করে পরপর কয়েকটা ধোঁয়ার রিং ছাড়তে শুরু করলো তারানাথ। 2-3বারের বেশি ধোঁয়া একসঙ্গে ছাড়ে না সে, কিন্তু আজ অনেকবার সিগারেট টানল। বুঝতে পারলাম মনে মনে সে ভীষণ বিচলিত হয়েছে। ইশারায় কিশোরীকে চুপ করে বসে থাকতে বললাম। একটু পরেই তারানাথ বলতে শুরু করলো, তখন গ্রীষ্মের শেষ আর বর্ষার শুরু সময়। তখন এক সাধুর সঙ্গে গিয়েছিলাম বৈকণ্ঠপুর বলে এক গ্রাম জঙ্গলে। সেখানে সাধুসঙ্গ হয়েছিল। সাধুসঙ্গের কথা তোমাদের এর আগেও বলেছি। অনেক নিষিদ্ধ জিনিস হয় এখানে। আনকোরা কিংবা তন্ত্রমন্ত্রে অদীক্ষিত লোকেদের সহজে প্রবেশ করার কোনো নিয়ম এখানে নেই। আমিও সেখানে যেতে পারতাম না, যদিও তখন আমি তন্ত্র অভ্যাস করে বেশ কিছু সময় কাটিয়ে দিয়েছি। সেই সাধুর সঙ্গে কিছুদিন থাকার জন্য সেখানে গেলাম। তো বহু স্থান থেকে সাধুরা এসে সেই গভীর জঙ্গলের মধ্যে মিলিত হয়েছে। 3 দিন ধরে নানা রকম ক্রিয়াকলাপ চলল। এর কোনো কিছুই আমি ভালোভাবে বুঝতে পারলাম না। সাধু বাবা পরে সেসব বুঝিয়ে দিয়েছিল। কিন্তু 3টে দিন সেই সাধু সঙ্গের মধ্যে কাটাবার পরে সেই সাধু আরও কয়েকজন সাধুর সঙ্গে অন্যত্র যাবে বলে ঠিক করল। তবে সেখানে আমায় নিয়ে যাওয়া যাবে না। এক বিশেষ গোপন ক্রিয়ার জন্য তারা 3 জন সাধু সেই জঙ্গলে শেষে এক নদীর ধারে দিন 7 সময় কাটাবে। এই সময়টা আমি আর কি করব সাধুর কাছে থেকে? তখন জানার মতো অনেক কিছুই বাকি ছিল, তাই থেকে ছেড়ে যেতেও পারছিলাম না। তাই ঠিক করলাম এই 7 দিনের জন্য কাছাকাছি কোনো গ্রাম থেকে ঘুরে আসব। তারপর সেই জঙ্গলের কাছে আমি ফিরে আসব। সাধু তার সাধনা শেষ করে এইখানে এসে আমার জন্য অপেক্ষা করবে। সেই মতো সাধুর সঙ্গে কথা বলে জঙ্গল থেকে বেরিয়ে আমি কাছের একটা গ্রামে গিয়ে পৌঁছালাম। গ্রামের নাম হরিডাঙ্গা। গ্রামের উত্তরের দিকে একটা বড় মাঠ রয়েছে। সে মাঠের নাম হাটখোলা। মাঠ পেরিয়ে আরও উত্তরের দিকে গেলে আর একটা গ্রাম পড়বে হরিডাঙ্গা। সেই গ্রামে তখন আমি গিয়ে উপস্থিত হলাম। তখন প্রায় দুপুর গড়িয়ে বিকেল হতে শুরু করেছে। অনেকদিন হলো কোনো গৃহস্থের বাড়িতে আশ্রয় নিইনি। তাই ভাবলাম ওখানেই কোনো একটা বাড়িতে আশ্রয় নেব। অন্তত 1-2 দিন সেখান থেকে গ্রামটা দেখে তারপর অন্যত্র যাব। এমনটা ঠিক করে এগোচ্ছি, দেখলাম পথের কাছে লোকজনের ভিড়। আর একটু এগোতেই দেখি একজন বৃদ্ধ মতো লোক বলছেন, আমাদের হাট খোলার মাঠে তো
এমন কোনো ঘটনা আগে ঘটতে শুনিনি। তাহলে হঠাৎ করে অমলকান্ত এমনভাবে কেন ভয় পেল, সেটাই তো বুঝতে পারছি না। তাদের কথা শুনে কৌতূহল হলো। আর একটু এগিয়ে যেতেই শুনতে পেলাম আরেকজন বলছে, কিছুই তো বুঝতে পারছি না। তবে অমলকান্ত তো নরম ছেলে নয়, নিশ্চয়ই ও কিছু দেখেই ভয় পেয়েছে, না হলে রাখাল ওকে অমনভাবে তো নিয়ে আসতো না। অমলকান্ত একটু সুস্থ হলে তার কাছে সমস্ত কথা জানতে হবে। দিনের বেলা যদি এমন ভয় পায় তাহলে সন্ধ্যের পর কি হবে? এতক্ষণ ওরা কথা বলছিল একটা বাড়ির দাওয়ার কাছে বসে। আমায় তারা দেখতে পায়নি। এবার আমি আরেকটু এগোতেই ওরা আমার দিকে মুখ তুলে তাকালো। ভালো করে দেখে নিয়ে হাত জোড় করে সেই বয়স্ক লোকটি বলল, কে আপনি বাবা? এদিকে তো আপনাকে আগে দেখিনি। আগে আমি অনেক দূর থেকে আসছি। এই গ্রামের নামটা কি? আর যদি কিছু মনে না করেন, আপনারা কোনো অমলকান্তর ভয় পাওয়া নিয়ে কিছু কথা বলছিলেন। তারা সকলে একে অপরের মুখ চাওড়াচাউড়ি করে নিয়ে এইবার আমার দিকে তাকালো। তারপর কম বয়সী লোকটি বলল, আমাদের গ্রামের ছেলে অমলকান্ত, সে বেশ সাহসী ছেলে ঠাকুর মশাই। কিন্তু কাল দুপুরে হঠাৎ করে সে ভীষণ ভয় পেয়েছে ওই হাটখোলার মাঠের কাছ থেকে আসার সময়। আপনি তো এদিক দিয়ে এসেছেন, হাটখোলার মাঠ উত্তরের দিকে। এক রাখাল তাকে দেখতে পেয়ে কোনো রকমে যখন বাড়িতে নিয়ে এসেছে, তখন সে বিড়বিড় করছে, মুখ থেকে গ্যাঁজলা বেরিয়েছে, ভীষণ ওই ভয় পেলে যেমন হয় ওই রকম। হাটখোলার মাঠ? সেখানে কি এমন কিছু আছে? ওটাই তো বড় আশ্চর্যের ব্যাপার। এত বছরে কখনোই আমরা ওই মাঠে কখনো কোনো কিছু শুনিনি। কিন্তু অমলকান্ত যে ভয় পেয়েছে সেটা মিথ্যে কিছু হবে না। সে সাহসী ছেলে। আমাদের গ্রামের মানুষদের আপদে বিপদে সবসময় ঝাঁপিয়ে পড়ে, তাই তো আমরা চিন্তায় পড়েছি। তার অবস্থা ভালো নয়, শরীর ঠিক না হলে তো কিছুই বলতেও পারছে না। তাহলে একবার তার বাড়িতে যাওয়া দরকার। আমি যদি দেখে কিছু বুঝতে পারি। আমার কথা শুনে ওরা রাজি হলো। হরিসাধন আর বিজয় মিলে আমায় নিয়ে গেল অমলকান্তের বাড়িতে। অমলকান্তর বাড়িতে তার বৃদ্ধ মা রয়েছে। অমলকান্তর বিয়ে হয়েছিল, বউ মারা যায় বছর খানেকের মধ্যে। তারপর অমলকান্ত আর বিয়ে করেনি। তার বৃদ্ধা মা বাড়ির দাওয়ার কাছে বসেছিল। আমাদের দেখে তাকালেন তিনি। হরিসাধন বলে উঠল, এখন কেমন আছে? বুঝতে পারছি না। কবিরাজ তো দেখে গেছে, আগের মতো আর কথা বলছে না, চুপ করে শুয়ে আছে, মাঝে মাঝেই বিড়বিড় করছে। কবিরাজ বলেছে আজকে রাতের মধ্যে শরীর ঠিক হয়ে যাওয়ার কথা। যদি না হয় তাহলে চিন্তার বিষয়। জ্বর মাঝে মাঝে বেড়ে উঠছে। আমি কি একবার তোমার ছেলেকে দেখতে পারি মা? মহিলা আমার দিকে তাকালেন। তার চোখের কোণে জল, মুখের চামড়া রুক্ষ, মাথার চুল সাদা এলোমেলোভাবে উঠছে। তারপরে তিনি সম্মতি জানাতেই আমি, হরিসাধন আর বিজয় ঢুকে গেলাম ভিতরে। ছোট মাটির ঘর, খড়ের চাল, তবে বেশ কয়েকটা ঘর পাশাপাশি রয়েছে। বারান্দাটা দিয়ে ঢুকে সামনের ঘরের দিকে ঢুকতেই বিছানার ওপর শুয়ে থাকা অমলকান্তকে দেখতে পেলাম। এখন খালি গা, পরনে খাটো করে পরা একটা ধুতি, চোখ দুটো বন্ধ। এই অবস্থায় সে বিড়বিড় করে কিছু যেন বলছে। আমি আরেকটু এগোতেই বিজয় বলল, এমনটাই করে চলেছে ঠাকুর মশাই। বিড়বিড় করে কি যেন বলে, কোনো কিছু ভালোভাবে বোঝা যায় না। একটা বাচ্চা মেয়ের কথা বলছে মাঝে মাঝে। আমি তার দিকে এগিয়ে গেলাম। মাথাটা নামিয়ে কানটা তার মুখের কাছে দিতেই শুনতে পেলাম অমলকান্ত বলছে, তোমরা চলে যাও, চলে যাও, তুমি চলে যাও।
চলে যাও এখান থেকে। আমার হাত ছেড়ে দাও, ছেড়ে দাও আমার হাত। কিন্তু অমলকান্তর হাত কিংবা আশেপাশে কোথাও এমন কিছু দেখে মনে হলো না যে সে বাঁধা রয়েছে, অথচ তার কাছ থেকে সে কাকে চলে যেতে বলছে। ঘরের ভিতরটার পড়ন্ত বিকেলের আধো অন্ধকারে কেমন যেন সবকিছু অদ্ভুত লাগছিল। চারপাশের বাতাসটা শীতল হয়ে এসেছে। অমলকান্তের শরীরটা কেমন যেন ঠান্ডা। মানুষের শরীর সাধারণত এত বেশি ঠান্ডা হয় না, কিন্তু তার মধ্যে যে কিছু একটা হচ্ছে বুঝতে পারছি। অথচ প্রবল জ্বরের কথা কবিরাজ বলেছে। আমি আরেকটু ভালো করে তার দিকে তাকালাম, দেখে বললাম, অমলকান্তের কিছু একটা হয়েছে। আজ রাতেই তার আবার বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, দুপুরে যখন সে ওই হাটখোলার মাঠ থেকে ফিরেছিল, তখন ওখানে কি কিছু হয়েছিল? তেমন কিছু বলেছিল কি ও? আমার কথায় ওরা দুজন মাথা নাড়ল। অর্থাৎ তারা কেউ কিছু জানে না, এমনকি অমলাকান্তের মা পর্যন্ত কোনো কিছু বলতে পারলেন না। কিন্তু আমি বুঝতে পারলাম তার শরীর অন্ধকার হওয়ার সঙ্গে সঙ্গে আরো বেশি খারাপ হবে। এ হলো মৃত্যুযোগ। কোনো শক্তি তাকে একটু একটু করে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা কিছুক্ষণ সেই দাওয়ার কাছে দাঁড়িয়েই ছিলাম। এমন সময় হরিসাধন বলল, কিছুই তো বুঝতে পারছি না ঠাকুর মশাই। আপনি কিছু বুঝতে পারছেন? রাতের বেলা যদি অমলকান্তের বিপদ হয়, তাহলে তো আমাদের রাতটা এখানে থাকা দরকার। এই কথাটাই আমি শুনতে চাইছিলাম। হরিসাধন আর বিজয়কে এইখানে রাতের বেলা থাকার কথা বলে দিয়ে আমি হাটখোলার মাঠটা দেখতে গেলাম। আমার সঙ্গে রইল দুজন বয়স্ক মানুষ। চারপাশে এমন অন্ধকার নেমে এসেছে যে এর মধ্যে তো হাটখোলার মাঠ ভালো করে দেখাই যাবে না। যতদূর মনে হচ্ছে এই মাঠ অনেক বড়। এ প্রান্ত থেকে ও প্রান্ত বোধহয় সহজে দেখা যায় না, তাই না? ঠিক বলেছেন ঠাকুর মশাই। এই মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত খালি চোখে চট করে দেখা সম্ভব নয়, তাছাড়া অন্ধকারে তো আরোই নয়। আমিও বিজয়ের কথা বুঝতে পারলাম। আমরা দাঁড়িয়েছিলাম হাটখোলার মাঠের একদম সামনেটায়, এই হরিডাঙ্গা গ্রামের দিকে। এখান থেকে আলো আধারিতে যত দূর চোখ পড়ে ধু ধু প্রান্তর, কালচে সীমানা ছাড়া আর কিছুই দেখা যায় না। অথচ কোথাও তেমন কিছুই নেই। অশুভ শক্তির কোনো স্থানে এসে পৌঁছলে যেমন মাঝে মাঝে অদ্ভুত অনুভূতি হয়, এমন কোনো অনুভূতি হলো না। কোনো অশুভ শক্তিও লক্ষ্য করলাম না। অথচ এই মাঠে দিনের বেলা ভর দুপুরে অমলকান্ত এমনভাবে ভয় পেয়েছে। বিজয় বলল, ঠাকুর মশাই, কাল যখন অমলকান্ত ফিরে এলো, তখন আমি তাকে দেখেছিলাম। গ্রামের পথ দিয়ে সেই রাখালের সঙ্গে আমি তাকে নিয়ে যাচ্ছিলাম। অমলকান্ত গোটা শরীর মোচড়াচ্ছে, তার হাতটা বারবার ছাড়াবার চেষ্টা করছে। কেউ যেন তার হাতের আঙুল চেপে ধরে রয়েছে, আর তাছাড়া একটা গন্ধর কথা বারবার বলছিল। গন্ধ? বিজয় অদ্ভুত চোখে আমার দিকে তাকালো। কোনো এক ব্যাপারে সে ভীষণভাবে হতবাক হয়ে পড়েছে। বিজয় আমার দিকে সেই আধো অন্ধকারের মধ্যে অবাক চোখে তাকিয়ে থেকেই বলল, কিসের গন্ধ তা তো আমি বলতে পারবো না, তবে সেই চোখ বোঝা অবস্থায় অমলকান্তের মুখ থেকে লালা গড়াচ্ছে, সে ছটফট করছে। সেইভাবেই সে মাঝে মাঝে বলছে, আমার সামনে থেকে সরে যা, সরে যা আমার সামনে থেকে, সরে যা, সরে 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 যা আমার সামনে থেকে। গন্ধ, গন্ধ, কি ভীষণ গন্ধ। বিজয়ের কথা শুনে সবকিছু পরিষ্কার হওয়ার বদলে আরো যেন ঘেঁটে যেতে লাগলো। বুঝতে পারলাম না ব্যাপারটা কি হচ্ছে। অন্ধকারের মধ্যে হাটখোলা গ্রামের কাছে আরো খানিকটা দাঁড়িয়ে থাকার পরে আমরা ফেরার পথ ধরলাম তখন আকাশে চাঁদ উঠতে শুরু করেছে। চাঁদের আলোয় ভেসে যাচ্ছে হরিডাঙ্গা। গ্রাম আর হাটখোলার মাঠের এই সংযোগস্থল। আমরা গুটি গুটি পায়ে
ফিরে এলাম যখন অমলকান্তের বাড়িতে, তখন অমলকান্তকে দেখে আশ্চর্য হয়ে গেলাম। এখন আগের থেকে ভালো লাগছে। শরীরটা একটু দুর্বল, কিন্তু কিন্তু হঠাৎ করেই যেন জ্বর ছেড়ে গেছে, সবকিছু ঠিক হয়ে গেছে। বিকেলেও যখন আমরা তোমাকে দেখে এখান থেকে গেলাম, তখনও দেখে মনে হয়েছিল তোমার শরীর ভীষণ খারাপ। এর মধ্যে সবকিছু ঠিক হয়ে গেল। যা হয়েছে ভালো হয়েছে ঠাকুর মশাই, ছেলেটা আমার সুস্থ হয়ে গেছে, এই দেখে আমি বড় খুশি হয়েছি। তোমরা সবাই তাহলে এখন যাও। বেশ, যখন সব ঠিক হয়ে গেছে তাহলে তো আমাদের আর এখানে থাকার কোনো প্রয়োজন নেই। চলো বিজয়, আমরা এবার যাই। আকাশে চাঁদ উঠেছে, অন্ধকারে ভেসে যাচ্ছে গোটা হরিডাঙ্গা গ্রাম। এক ফালি কুমড়োর মতো চাঁদের আলো গোটা গ্রামকে আলোকিত করতে পারে। আমি হরিসাধন আর বিজয় অমলাকান্তের বাড়ি থেকে বাইরে বেরিয়ে এলাম। অমলাকান্ত আর তার মায়ের হাসি মুখটা মাথার মধ্যে ঘুরছে। হঠাৎ মনে পড়ে গেল অমলকান্তের মায়ের বলা একটা কথা। তিনি বলেছিলেন অমলকান্তকে দেখে কবিরাজ বলেছিল যদি শরীর ঠিক না হয় তাহলে বিপদ আছে। আর আমারও মনে হয়েছিল আজকের রাতটা অমলকান্তের ভালোভাবে কাটবে না। আমরা হাঁটতে হাঁটতে ততক্ষণে বেশ খানিকটা চলে এসেছি। হঠাৎ কি মনে হতে থমকে দাঁড়ালাম। হরিসাধন বলল, কি হলো ঠাকুর মশাই, আপনি থমকে দাঁড়িয়ে গেলেন কেন? না না না, গন্ডগোল রয়েছে, কথাবার্তায় গন্ডগোল রয়েছে হরিসাধন। আমার মনে হয় আমরা মস্ত কোনো বড় ভুল করে ফেলেছি। কি ভুল করেছি? অমলকান্তর শরীর তো সুস্থ হয়ে গেছে, সে গোটা রাত একটু বিশ্রাম নিলেই সবকিছু ঠিক হয়ে যাবে। তাহলে আমরা যখন হাটখোলা মাঠের কাছে যাই তখন অমলকান্ত ঘুমিয়েছিল। সে বিড়বিড় করে কথা বলছিল। এত অল্প সময়ের মধ্যে তার শরীর এত বেশি সুস্থ হয়ে উঠতে পারে না। তাছাড়া অমলকান্তের মা ভয় পেয়েছিলেন। প্রচণ্ড ভয় পাওয়া একটা মানুষ হঠাৎ করে এত সুস্থ স্বাভাবিকভাবে আমাদের সঙ্গে কথা বলল কি করে? এখনও আধ ঘন্টা হয়নি, তার মধ্যে এত কিছু বদলে গেল কি করে? আপনি ঠিক কথাই বলেছেন ঠাকুর মশাই, তবে আমি আর একটা ব্যাপার লক্ষ্য করেছি। অমলকান্ত যখন আমাদের সঙ্গে কথা বলছিল তখন তার চোখের পাতা কিন্তু একবারও পড়ছিল না। হ্যাঁ, আমিও দেখেছি অমলকান্ত একবারও চোখের পাতা ফেলেনি। সে আমাদের সঙ্গে সরাসরি তাকিয়ে কথা বলছিল না, তবু আমি দেখেছি। আমি অমলকান্তের চোখের দিকে সেভাবে তাকিয়ে দেখিনি। আমি কথা বলছিলাম তার মায়ের সাথে। আমারও একটা অদ্ভুত কিছু লেগেছিল, কিন্তু তখন বুঝতে পারিনি। এখন ওদের কথায় বুঝতে পারলাম অমলকান্তর মায়ের চোখের পাতাও পড়ছিল না। হঠাৎ করে এই কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা বুঝতে পারলাম আমাদের সঙ্গে মস্ত বড় একটা ভুল হয়ে গেছে। আর সঙ্গে সঙ্গে আমরা তিনজন মিলে ফিরলাম অমলকান্তের বাড়িতে যাওয়ার জন্য। তারানাথ চুপ করতেই কিশোরী আর আমি কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। হঠাৎ করেই গল্পটা এমন একটা মোড় নেওয়ার জন্য আমরা দুজনেই অবাক হয়ে গেছি। অমলকান্তের বাড়িতে কিছু একটা ব্যাপার ঘটেছিল। সেটা প্রথম ধাক্কায় বুঝতে না পারলেও পরে সেখান থেকে ফিরে যাওয়ার সময় বুঝতে পেরেছিলাম। হরিসাধনের সেই কথাগুলো, বিজয়ের বলা কথায় অমলকান্তকে দেখা, তারপর অমলকান্তের বিড়বিড় করে কথা বলা, সব কিছু একটা জিনিস বুঝিয়ে দিচ্ছিল এই সব কিছুর পিছনে কোনো একটা অশুভ শক্তি রয়েছে। অথচ আমি যখন এই বাড়িতে প্রবেশ করেছি কোনোবার কিন্তু এমন কোনো অনুভূতি আমার হয়নি। সেদিন শেষবার সেখানে যখন গেলাম, তারপর সেখান থেকে চলে আসার সময় কিছু একটা খটকা আমার লেগেছিল। সেদিন গোটা রাত ধরে আমি, হরিসাধন আর বিজয়, এই তিনজনকে বিপদের সঙ্গে লড়াই করে বাঁচাতে হয়েছিল অমলকান্ত আর তার মাকে। এটাই তো আসল গল্প। এতক্ষণ ধরে যা বললাম মনে করো সেটা গল্পের ভূমিকা মাত্র। এগুলো না বললে তোমরা আসল ব্যাপারটা বুঝতে পারতে না। তাড়াতাড়ি করে অমলকান্তের বাড়ির সামনে আসতেই দেখতে পেলাম চারপাশে ঘুটঘুট করছে অন্ধকার, কোথাও সামান্য আলো পর্যন্ত নেই। অমলকান্তের বাড়িতে ঢুকতে যাব এমন সময় চাঁদের আলোয় চোখে পড়ল একটা
লোক অমলকান্তের বাড়ির উঠোনের কাছে কোদাল দিয়ে মাটি খুঁড়ছে। তার খালি গা, পরনে খাটো করে পরা ময়লাটে একটা কাপড়, কোদাল দিয়ে মাটি খুঁড়ছে আর একভাবে নিচের দিকে তাকিয়ে রয়েছে। আমরা বাঁশের বেড়ার কাছে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু দরজা কোথায় সেটাই খুঁজে পাচ্ছি না। অথচ এই বাড়িতে বাঁশের বেড়া দরজা দিয়ে আমরা আজকেই অন্তত 5 থেকে 6 বার যাতায়াত করেছি। আমার সঙ্গে সঙ্গে হরিসাধন ও বিজয়ও এসেছে। এবার বাড়ির আশেপাশে একটা অশুভ শক্তির অনুভূতি অনুভব করতে পারলাম। গোটা হরিডাঙ্গা গ্রাম যেন ঘুমিয়ে পড়েছে। শুধু একটা মাত্র বাড়ির মধ্যে কিছু একটা হয়ে চলেছে। আমার পেছনে হরিসাধন আর বিজয়ের তীব্র নিঃশ্বাসের শব্দ শুনতে পেলাম। ওটা কে ঠাকুর মশাই? অমলকান্ত তো এতটা লম্বা নয়। তাছাড়া অমলকান্ত অমনভাবে রাতের বেলা বাড়ির ওখানে মাটি খুঁড়বে কেন? কে ওখানে? এত রাতে মাটি খুঁড়ছো কেন অমলকান্ত? অমলকান্ত উত্তর করল না। ওটা অমলকান্ত কি না সেটা তো জানি না। চাঁদের আলো তার পিঠের উপরে গিয়ে পড়েছে, বিন্দু বিন্দু ঘাম চকচক করছে, অথচ চারপাশে ঠান্ডা বাতাস। হরিসাধন চুপ পড়েছিল, তারপর সে হঠাৎ করে বলল, বাসুদেব। হরিসাধনের মুখে কথাটা শোনার সঙ্গে সঙ্গেই সামনে সেই লোকটা কোদাল দিয়ে মাটি কোপানো থামালো। তারপর ওটাকে এক হাতে নিয়ে পিছনের দিকে ঘুরতেই একটা অদ্ভুত দৃশ্য দেখে আমরা সকলেই এক মুহূর্তের জন্য কেমন যেন থমকে গেলাম। যে লোকটা আমাদের দিকে তাকিয়ে রয়েছে তার গোটা শরীরটা মানুষের মতো হলেও মাথাটা মানুষের মতো নয়। এক কালো কুচকুচে মাথা, তার লম্বা চুলগুলো যেন লেপ্টে রয়েছে মাথার সঙ্গে। মুখের কাছে চোখ মুখ নাক আলাদা করে বোঝার মতো কিছুই নেই। একতলা কালো অন্ধকার তার গোটা শরীরে যেন ছড়িয়ে দিয়েছে কেউ। একটা হাসির শব্দ ভেসে এলো সেই মূর্তিটার দিক থেকে, আর তারপরেই সে বলল, চিনতে পেরেছিস আমাকে? চিনতে পেরেছিস? অনেকেই তো আমায় চিনতে পারেনি। লোকটা আবার হাসলো, এক হাতের কোদালটা কাঁধের উপর তুলে নিয়ে বলল, ওই দেখ আমার মেয়ে। লোকটার হাতের ইশারা অনুসরণ করে আমরা ঘরের চালার দিকে তাকালাম। দেখলাম সেই ঘরের চালের উপর দুটো পা উপর দিকে আর মাথার নিচের দিকে দিয়ে অর্ধেকটা ঝুলে রয়েছে একটা শরীর। অল্প আলোয় তাকে ভালোভাবে দেখা যায় না, কিন্তু তার দুটো মণিহীন সাদা চোখ স্পষ্টভাবে দেখতে পেলাম। হরিসাধন আর বিজয় যে ক্রমে ক্রমে ভয় পাচ্ছে সেটা বুঝতে পারছি, কিন্তু আমি চুপ করে রয়েছি। তার মানে এদের কথায় কি অমলকান্ত বলেছিল? বাচ্চা মেয়ের কথা যে বলেছিল, সে বাচ্চা মেয়েটা কোথায়? ঘরের চালের উপরে থাকা বৃহৎ মূর্তিটা অদ্ভুতভাবে তুলতে তুলতে বলল, বাবা, ওরা এসেছে বাবা, কিন্তু আজ যে ওদের সময় হয়নি। আজকে ওদের দুজনকে মারলেই হবে, তারপর তো গোটা গ্রামই পড়ে রইল। সেই লোকটির কথায় মেয়েটি খিলখিল করে হেসে উঠল। বুঝতে পারছি এই দুজনেই অমলকান্তের বাড়ির দখল নিয়ে বসে আছে, কিন্তু অমলকান্ত কোথায়? তার মাই বা কোথায়? আমরা বাঁশের বেড়ার কাছে। এবার ভিতরে ঢোকার জন্য গেট খোলার চেষ্টা করলাম, কিন্তু আশ্চর্য ব্যাপার, গেট খোলার জায়গাটা খুঁজে পাচ্ছি না। গ্রামের পথ ধরে এসে তো এখান দিয়েই বাড়িতে ঢুকেছিলাম, তাহলে গেটটা গেল কোথায়? পিছনে হরিসাধন আর বিজয় অধৈর্য হয়ে পড়ছে। ক্রমে ক্রমে সে বিভৎস মেয়েটা ঘরের চাল বেয়ে টিকটিকের মতো একবার এদিকে একবার সেদিকে ঘুরতে লাগলো আর খিলখিল করে হাসতে লাগলো। অমলকান্তের ঘরের সামনে সেই লোকটা আবার কোদাল দিয়ে মাটি ঘুরতে ঘুরতে একটা ছোটখাটো গর্তের মতো তৈরি করে ফেলল। কিন্তু বাসুদেব, তুই তো তোর দুই মেয়েকে নিয়ে এখান থেকে চলে গিয়েছিলি, তাহলে তাহলে আবার কেন ফিরে এলি? চলে যায়নি, গ্রামের লোকেরা আমাকে তাড়িয়ে দিয়েছিল।
তাও তো আমি চলেই যেতাম। কিন্তু কিন্তু তারপর কি করেছিল জানিস? আমার মেয়েটাকে ওরা সবাই মিলে শেষ করে ফেললো। তারপর আগুনে পুড়িয়ে দিল আমাদের তিনজনকে ওই হাট খোলার মাঠে। তোরা কেউ জানতেও পারলি না। তারপর ওই মাঠের মাঝে মাটি খুঁড়ে লোকটার কথা মাঝপথে শেষ হয়ে গেল। হঠাৎ করে অমলকান্তর ঘরের দরজাটা খুলে গেল। ঘরের ভিতরে আলো জ্বলছে, আর সেই আলোতে দেখতে পেলাম একটা 7-8 বছরের বাচ্চা মেয়ে পায়ে পায়ে এগিয়ে এসে দাঁড়ালো বারান্দার কাছে। আমরা তিনজনে অবাক হয়ে তাকিয়ে দেখছি সেদিকে। এই বাচ্চা মেয়েটার কথাই কি অমলকান্ত বলেছিল? আর তারপরে দেখতে পেলাম বাচ্চা মেয়েটার এক হাতে ধরা রয়েছে অমলকান্তর ডান হাতের একটা আঙুল। অমলকান্তের চোখ বোঝা। সে হাঁটতে হাঁটতে তার পিছন পিছন এগিয়ে আসছে বাইরের দিকে। অমলকান্তর মা কোথায় সেটা ঠিক বুঝতে পারলাম না। এতক্ষণে যেন হঠাৎ করে গেটটা চোখে পড়ল। প্রচণ্ড ধাক্কা সেটা খুলে বাড়ির ভিতরে ঢুকতেই বুঝতে পারলাম বাড়ির ভিতরে চারপাশে বাতাসে একটা অদ্ভুত পচা গন্ধ, আর তার সঙ্গে প্রচণ্ড একটা ভারী বাতাস ছড়িয়ে রয়েছে। আমার পিছনে পিছনে হরিসাধন, বিজয় এরা দুজনও এসে ঢুকেছিল। তাই থেকে সেই লোকটা চিৎকার করে বলল, তোদের কারোর ক্ষতি আমি করতে চাই না। তোরা চলে যা এখান থেকে, চলে যা। অমলাকান্তকে আমি নিয়ে যাবই, তার মাকেও আমি নিয়ে যাব। ওদের পরিবারকে আমি ছাড়ব না। স্বার্থপর এক এক করে সেই সমস্ত পরিবারকে মারব যারা আমাদের এমন অবস্থা করেছে। কিন্তু আপনি এতক্ষণ ধরে কিছু বলছিলেন না কেন? মানে আপনি তো অমলকান্তকে বাঁচাবার জন্য এসেছিলেন। তাহলে অমলকান্তর এমন ভয় পাওয়ার পিছনে যে কোনো একটা কারণ আছে, যেটা আমি প্রথমে বুঝতে পেরেছিলাম। আমি সেটাই জানতে চাইছিলাম। ওরা তিনজনই অতৃপ্ত আত্মা। 3 অতৃপ্ত আত্মার শক্তি নেহাত কম নয়। তাছাড়া যে সময় কথা বলছি সে সময় আমার এমন ক্ষমতা ছিল না, তাই আমি সরাসরি তাদের তিনজনের বিরুদ্ধে একা কোনো কিছুই করতে পারতাম না। কিন্তু যেই মুহূর্তে আমি অমলকান্তকে দেখলাম, তখন মনে হলো অমলকান্ত জীবন সংশয় হতে চলেছে। এই বাচ্চা মেয়েটি তাকে একরকম মোহাচ্ছন্ন করে বারান্দা বেরিয়ে উঠোনের কাছে নিয়ে এসেছে। অমলকান্ত চোখ বন্ধ করে রয়েছে। বাচ্চা মেয়েটা খিলখিল করে হাসছে, আর তাকে হাসতে দেখেই ঘরের চালের উপর সেই মূর্তিটা লাফিয়ে এসে নামলো উঠোনের মাঝে। যেন এক অদ্ভুত আনন্দে 3টে প্রেত মূর্তি তখন উল্লাসে হাসতে শুরু করেছে। গোটা বাড়ির পরিবেশটা ঘিরে রয়েছে অন্ধকার। বিজয় রীতিমতো ভয় পেয়ে গেছে। হরিসাধন আস্তে আস্তে বলল, ঠাকুর মশাই, অমলকান্তকে বাঁচাতে পারবো তো? ভরসা দিতে পারছি না। ওই 3 অপশক্তির ক্ষমতা অনেক বেশি। অনেক প্রতিহিংসা নিয়ে ওরা এখানে এসেছে। ওদেরকে আটকানোর মতো ক্ষমতা আমার আছে, কিন্তু তার জন্য একটু সময় লাগবে। সঙ্গে সঙ্গে আমার চোখ চলে গেল খোলা দরজার ভিতর। দেখি অমলকান্তের মা ঘরের ভিতরে মাটির উপর পড়ে রয়েছেন। বুকের ভিতরটা ধক করে উঠল। হরিসাধনকে সে কথা বলতেই হরিসাধন আর বিজয় দৌড়ে গেল সেই ঘরের দিকে। ব্যাপারটা আমরা এতক্ষণে দেখতে পেয়েছি, কিন্তু অমলকান্ত চোখ বুজে আছে। ওর মাকে নিয়ে ওর কোনো মাথা ব্যথা ছিল না। হরিসাধন আর বিজয় ঘরের ভিতর ঢুকে পড়তেই আমি আবার তাকালাম সামনের দিকে। অমলকান্তকে ওরা টানতে টানতে নিয়ে যাচ্ছে সেই খোঁড়া গর্তটার কাছে, যে গর্তের কাছাকাছি লোকটা দাঁড়িয়েছিল। লোকটা এখন একপাশে চুপ করে বসে আছে। ওই বিভৎস মূর্তিটা খড়ের চালের উপর সাপের মতো কিলবিল করতে করতে মাঝে মাঝে নেমে আসে নিচের দিকে। বাচ্চাটা খিলখিল করে হাসতে হাসতে অমলকান্তকে নিয়ে যাচ্ছে। আমি আবার ডাকলাম, অমলকান্ত, অমলকান্ত, যেও না, দাঁড়াও। কিন্তু অমলকান্ত আমার কথা শুনল না। সে শুনবে কি করে? সে তো এখন কোনো এক ঘোরের মধ্যে আটকে রয়েছে। আমি মনে মনে স্থির করে ফেললাম, এই মুহূর্তে কিভাবে অমলকান্তকে এদের হাত থেকে বাঁচানো যেতে পারে।
অমলকান্তর মা ঘরের মধ্যে পড়ে আছে। হরিসাধন আর বিজয় তার কাছে রয়েছে। এই একটাই সুযোগ। আমি মনে মনে একটা মন্ত্র পড়ে খানিকটা ধুলো তুলে নিলাম, তারপর গোটা গায়ে ছড়িয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। ততক্ষণে সেই মূর্তি আমার দিকে ঘুরে তাকিয়েছে, তার হাতে এক কোদাল। সে দুঃখ মাখা গলায় বলল, চলে যাও এখান থেকে, চলে যাও। তোমাদের কোনো ক্ষতি আমরা করতে চাই না। অমলাকান্তকে আমরা নিয়ে যাব। ওর জন্যই, ওর পরিবারের জন্যই আমাদের এমন অবস্থা। অমলকান্ত তো তোমাদের কোনো ক্ষতি করেনি, অমলকান্তকে তাহলে কেন? কথা বলার সঙ্গে সঙ্গেই টিপ টিপ করে বৃষ্টি নেমে এলো। কখন যে চাঁদ ঢাকা পড়ে আকাশে কালো মেঘ জমেছিল আমরা খেয়াল করিনি। বৃষ্টি আসতেই অমলকান্ত বসে পড়ল মাটির কাছে। তার থেকে মাত্র একটু দূরে সেই খোঁড়া গর্ত। আমি আরও অনেকটা এগিয়ে গেলাম। একবার যদি ওদের কাউকে আটকাতে পারি, তাহলে ঠিক তখনই পিছন থেকে সেই মেয়ের মূর্তিটা এগিয়ে এলো আমার দিকে। পিছনে তাকিয়ে দেখি তার গোটা মুখ কালো, গোটা শরীর কালো হয়ে গেছে। আগুনে পুড়লে যেমন কালচে হয়ে যায় ঠিক তেমন। খিলখিল করে হেসে উঠে সে বলল, ওকে বাঁচাতে পারবি না, পারবি না বাঁচাতে। আজ ওকে জ্যান্ত মাটির তলায় পুঁতে দিয়ে যাব। তারপর একে একে ওদের সবাইকে মারবো যারা আমাদের মেরেছে। তীব্র প্রতিহিংসার আগুন তার দুই চোখে যেন জল হয়ে ঝরছিল। সাধারণ অতৃপ্ত আত্মা কোনো মানুষের ক্ষতি করার চেষ্টা করতে গেলে তাকে আটকানো সহজ হয়, কিন্তু যখন কোনো আত্মা তার প্রতিশোধ একটু একটু করে জমিয়ে রাখতে থাকে, তখন তার ক্ষমতা হয় অনেক বেশি। তাকে এত সহজে আটকানো যায় না। বৃষ্টিতে ভিজতে লাগলাম। সেই লোকটি কোদাল হাতে ভিজছে, আর তার পাশে অমলকান্ত মাটিতে বসে। বাচ্চা মেয়েটি তখনও তার হাতের একটা আঙুল ধরে রয়েছে। বুঝতে পারছিলাম না কি করব। ঠিক এমন সময় ঘরের ভেতর থেকে হরিসাধনের গলা শোনা গেল। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, বাসুদেব আমাদের এই গ্রামের ছিল। বাসুদেবকে আমাদের এই গ্রামের কয়েকজন মিলে মিথ্যে বদনাম দিয়ে এখান থেকে তাড়িয়েছিল। এতটাই জানতাম, কিন্তু তারপরেই কি হয়েছিল জানতাম না। বাসুদেব ভালো মানুষ ছিল, কিন্তু অমলকান্তর বাবা এসব কিছুর সঙ্গে জড়িয়েছিল। সবার হাতে পায়ে ধরেছিলাম, আমাদের কোনো দোষ নেই, আমরা কিছু করিনি। তবু গ্রামের লোকেরা আমাদের কথা শোনেনি। আমাদের তিনজনকে এমনভাবে মারতে হয়েছিল। বাসুদেব, যা হয়েছে অনেক আগের কথা। এই গ্রামে যারা যারা তোদের প্রতি অন্যায় করেছিল তাদের কেউ আর বেঁচে নেই। শুধু শুধু তাদের পরিবারকে মেরে তোরা আর কিছু পাবি না। ওদের মারবই। এতদিন ধরে অপেক্ষা করেছি এই দিনটার জন্য। একটা মারলে আমাদের ক্ষমতা আরো বাড়বে। ওই তান্ত্রিক আমাদের জাগিয়েছে। এতদিন ধরে ওর কাজ করেছি আমরা। আজ থেকে আমরা মুক্ত। এবার আমরা নিজেদের প্রতিশোধ নেব। এইবার সবকিছু পরিষ্কার হয়ে গেল আমার সামনে। মনে মনে বুঝতে পারছি ওদের আটকানো আমার কাজ নয়। মাথু পাগলিকে মনে মনে ডাকতে যাব এমন সময় কানের কাছে একটা কথা শুনতে পেলাম। যে সাধুর সঙ্গে আমি ছিলাম সেই সাধুর গলা। বলেছিলাম না, বিপদের সময় আমায় স্মরণ কর, আমি ঠিক আসব। তোর বিপদ বুঝে আমি নিজেই চলে এসেছি। পিছনে তাকিয়ে দেখি কখন যেন সেই সাধু এবং তার পাশে আরও দুই সাধু এসে দাঁড়িয়েছে। এনারা সেই তিনজন যারা কোনো এক গোপন ক্রিয়া করার জন্য আমায় সেখান থেকে সরিয়ে দিয়ে তারা গিয়েছিল নদীর দিকে। তাদের দেখতে পেয়ে আমি যেন মনের বল ফিরে পেলাম এক মুহূর্তের মধ্যে। এই সাধু বলল, তুমি এসব পারবে না, পিছনে সরে এসো। এখনো তোমার সেই ক্ষমতা অর্জন হয়নি। ওদেরকে আটকানো আমাদের কাজ। সাধু সামনে এগিয়ে এলো, আমাকে আড়াল করে দাঁড়ালো। তিনজন সাধু যে আমাকে বাঁচাবার জন্য এখানে আসবে সে কথা তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি কেমন যেন হতভম্বের মতো চুপ করে দাঁড়িয়ে রইলাম।
তখন বৃষ্টি বাড়তে শুরু করেছে। ঝমঝম করে বৃষ্টি পড়ছে। সেই বাচ্চা মেয়েটা অমলকান্তর হাতটা ধরে টানতে টানতে সেই গর্তের ভিতর খানিকটা ঢুকিয়ে ফেলেছে। তার শরীর প্রায় বুক অব্দি সেই মাটির তলায় নেমে গেছে। আর একটু নামলেই তার গোটা শরীরটা গর্তের ভিতর ফেলে দেওয়া যাবে। ঘরের ভিতর থেকে বিজয় হরিসাধনের কথা মাঝে মাঝে শোনা যাচ্ছে, আর আমি পাথরের মতো দাঁড়িয়ে আছি। মেয়েটি এখন লোকটির পাশে গিয়ে দাঁড়িয়েছে। বাচ্চা মেয়েটি অমলকান্তকে গর্তের ভিতরে ঢোকাবার চেষ্টা করছে, আর মাঝে মাঝে হাসছে। সেই লোকটি কোদাল তুলে সামনে এগিয়ে এলো। মেয়েটিও বীভৎস এক চিৎকার করে হাওয়ায় ভেসে সামনে এগোতেই সাধুরা সকলে মিলে বিড়বিড় করে একটা মন্ত্র পড়তে লাগলো। সেই মন্ত্র এখন আমি জানি। কোনো অশুভ স্থানে খুব বেশি সংখ্যায় সাধক যদি মন্ত্র পড়তে পারে, তাহলে সেই অশুভ স্থানের শক্তি সামান্য কমে আসে, তবে পুরোপুরি নয়। ওরা ছুটে আসার সঙ্গে সঙ্গে তিনজন মিলে মন্ত্রটা পড়তেই ওরা কেমন যেন থমকে গেল। মনে হলো কিছুতে যেন বাধা পড়ে গেল। সঙ্গে সঙ্গে আবার চিৎকার করে উঠল। যতবারই ওরা এগিয়ে আসে, সাধুর মন্ত্র উচ্চারণ আর তার সঙ্গে কিছু একটা ক্রিয়া ওরা করে চলেছে, যার জন্য ওরা সামনে এগোতে পারে না। আর তিন সাধুও ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে সেই গর্তটার দিকে। এত সময় নিরত অমকান্তকে ওরা গর্তের ভিতরে ফেলে দেবে। আমি কি করব বুঝতে পারছিলাম না। বিভৎস দুটো মূর্তির চেহারা এখন বদলে গেছে। আমাদের সামনে কালো লম্বা লম্বা দুটো ছায়ামূর্তি সেই সাধুদের আটকাবার চেষ্টা করছে। অথচ সেই সাধুদের থামার কোনো লক্ষণ নেই। হঠাৎ ঘরের দরজাটা খুলে গেল। বিজয় বলল, ঠাকুরমশাই, তাড়াতাড়ি আসুন, অমলকান্তের মা চোখ খুলেছে। সঙ্গে সঙ্গে আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ছুটে গেলাম ঘরের দিকে। আমার ছুটতে দেখে সেই দুই ছায়ামূর্তি আমার দিকে তাকালো এক মুহূর্তের জন্য। ঠিক এই মুহূর্তেরই অপেক্ষায় ছিলাম আমি। সাধু মন্ত্র পড়ে কি যেন ছুড়ে দিল সামনের দিকে, আর তাতেই সেই দুই ছায়ামূর্তি ছিটকে গেল ওই বারান্দার এক পাশে। তার সঙ্গে সঙ্গে দেখা গেল সেই মেয়েটিকে। সাধুর ডান হাতটা চলে গেছে সেই বাচ্চা মেয়েটার মাথার উপর। আমি অবাক হয়ে দেখতে পেলাম তার চেহারা ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। ধীরে ধীরে একটা কালো কুচকুচে আগুনে পোড়া মৃতদেহ যেন দেখতে পেলাম সেখানে। ততক্ষণে অমলকান্তর শরীর অনেকটাই ঢুকে পড়েছে মাটির তলায়। দুই সাধু মিলে তাকে অতি কষ্টে সেখান থেকে বার করলো। একটা চোখ উল্টে গেছে, মুখ থেকে ক্যাঁচলা বের হচ্ছে। আমার কথায় বিজয় বেরিয়ে এলো। দুজনে মিলে অমলকান্তকে তুলে বারান্দার কাছে ছুঁয়ে দিয়ে তার সেবা করতে লাগলো। সে কি ভয়ানক রাত যে কেটেছিল তা তোমাদের কি করে বলে বোঝাবো। অমরকান্ত শরীর কিন্তু ভালো হলো না। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, দুই চোখ লালচে হয়ে এসেছে, মুখ থেকে বারবার ফেনা বেরোচ্ছে। অমলকান্তকে কি তাহলে শেষ পর্যন্ত আপনারা বাঁচাতে পেরেছিলেন? আর আপনি বলেছিলেন গোটা রাত ধরেই এমন একটা ব্যাপার চলেছিল, কিন্তু তখনও কি সেই প্রেতরা শেষ হয়নি? এরপরেও লড়ে চলেছিল ওরা। আমি অমরকান্তকে নিয়ে বসে আছি এদিকে। সেই তিন সাধু আর ওই তিন বিভৎস প্রেত মূর্তির মাঝে লড়াই হয়ে চলেছে। ওরা সাধুদের আক্রমণ করার জন্য চেষ্টা করছে। সাধুরা কিন্তু ওদের আক্রমণ করছে না, তারা শুধু নিজেকে বাঁচাচ্ছে। আর অমরকান্তের বাড়িটা একটু একটু করে ঘুরে ঘুরে পাক দিচ্ছে। পরে বুঝতে পেরেছিলাম এই প্রচণ্ড অশুভ শক্তির মাঝেও ওরা শুভ শক্তিতে জাগ্রত করে বাড়ির চারপাশে 7 পাক দিয়ে ঘুরছিল, আর তাতেই গাড়ি বন্ধন করছিল। সেই রাত কাটতে কতটা সময় লেগেছিল তা তোমাদের বলে বোঝাতে পারবো না। বাইরে থেকে ভেসে আসা তীব্র চিৎকার, হাসি, কান্নার শব্দ সবকিছু আমাদের বারবার চমকে দিচ্ছিল। বিজয় তো ভয়েই মূর্ছ গেল। হরিসাধন আস্তে আস্তে বলল, ঠাকুর মশাই, বাসুদেব যে এমনভাবে ফিরে আসবে সে কথা আমি ভাবতেও পারিনি। গ্রামের লোক যে বাসুদেবকে মারবে সেটাই তো আমি জানি না। আচ্ছা, বাসুদেবের কি হয়েছিল বলো তো? বাসুদেব ছিল আমাদের গ্রামের বাসিন্দা। বাসুদেবের বড় মেয়ে, বয়স 16-17 বছর, তার নাম ছিল চম্পা। ছোট মেয়ের বয়স ওই 7-8 বছরের মতো হবে, তার নাম পুষ্প। বাসুদেবের বউ মারা যায় ওই ঘটনার প্রায় 3 মাস আগে। একদিন গ্রামেরই একজন তাকে চোর বলে সাব্যস্ত করলো। তার আগের দিন রাতে নাকি বাসুদেব তার বাড়িতে ঢুকেছিল চুরি করতে। সে এবং তার বাড়ির লোকেরা তাকে দেখেছে।
বাসুদেব যতই নিজের অপরাধ অস্বীকার করে ততই গ্রামের লোকেরা তাকে চেপে ধরে যে সে এই অপরাধ করেছে। কথাটা অনেকেই জানতো যে বাসুদেব এ কাজ করতে পারে না, কিন্তু তারা সব ছিল গ্রামের হর্তাকর্তা লোক, তাদের বিরুদ্ধে কথা বলবে কে? গ্রামের সবার সামনে বাসুদেবকে তারা মারধর করলো, তারপর তাকে বাড়ি পাঠিয়ে দিল। শাঁসি এলো এমন কাজ যদি আবার করে তার ফল নাকি ভালো হবে না। বাসুদেব কিন্তু এমনিতে ভালো মানুষ ছিল, কিন্তু সেই ঘটনার পরে কেমন যেন হয়ে গেল। তার উপর রাতের বেলা ওই বাড়িতে ঢুকে যে তার উপর এমন একজন দোষারোপ করেছিল, তার গলা টিপে তাকে মারার চেষ্টা করলো, কিন্তু পারল না। বাড়ির লোকেরা তাকে বাঁচিয়ে নিল, কিন্তু সেটাই হলো বাসুদেবের সবচেয়ে বড় ভুল। পরদিন সকালে গ্রামের আরো কয়েকজন হর্তাকর্তা, এমনকি অমলকান্তের বাবা পর্যন্ত মিলে বাসুদেবকে তার ঘর থেকে বার করলো। বাড়িটা আগুনে পুড়িয়ে দিয়ে তার 2 মেয়ে এবং বাসুদেবকে গ্রাম থেকে তাড়িয়ে দিল। আমরা এতটাই জানতাম, ওই হাট খোলা মাঠের উপর দিয়ে বাসুদেব আর তার 2 মেয়ের পাশের গ্রামে চলে যাওয়ার জন্য বেরিয়েছিল। কিন্তু আমরা কি করব বলুন তো? গ্রামের হর্তাকর্তাদের ওপরে কথা বলা সাহস তো আমাদের নেই। তারপর বাসুদেব আর তার মেয়েদের কি হয়েছিল তুমি জানো না? হরিসাধন মাথা নাড়ল। আমি ঘরের ভিতরে অমলকান্তকে ততক্ষণ নিয়ে এসেছি। বিজয় হরিসাধন সেখানে রয়েছে। আমি গিয়ে দাঁড়ালাম তাওয়ার কাছে। বাইরে গণ্ডি করা রয়েছে, আর তার বাইরে সেই 3 বিভৎস মূর্তি বারবার ভিতরে ঢোকার চেষ্টা করছে। তাদের চেহারা আর নেই, কালো কুচকুচে লম্বা ছায়ার মতো হয়ে গেছে ততক্ষণে। কি ভীষণ তাদের লাল চোখ! তারা যদি একবার ভিতরে ঢুকতে পারে তাহলে যে কি করতে পারে তা বুঝতেই পারছো। চিৎকার করে বললাম, গ্রামের লোকেরা তো তোমাদের এখান থেকে তাড়িয়ে দিয়েছিল, তারপর কি হলো? আমার কথা শুনে বাতাসে একটা কান্নার শব্দ গুমড়ে গুমড়ে উঠল। মেয়েটা যেন বলল, আমরা হাট খোলা মাঠের ওপর দিয়ে চলে যাচ্ছিলাম। ঠিক তখনই ওই শয়তানটা যে আমার বাবাকে চোর বলেছিল, সে আর তার লোকেরা মিলে আমাদেরকে এসে ধরলো। আমার বাবাকে খুব মারলো, আর আমায় আর আমার বোনকে নিয়ে গিয়ে মারলো। তারপর হাট খোলা গ্রামের মাঠের এক পাশে আমাদের গায়ে তেল ঢেলে জ্যান্ত জ্বালিয়ে দিল। অনেক চিৎকার করেছিলাম, কিন্তু কেউ আমাদের বাঁচাতে আসেনি। গোটা শরীরে আগুন নিয়ে ওই গোটা হাটখোলা মাঠের এখানে ওখানে ঘুরেছি। তারপর এক সময় মাটিতে পড়ে গেছি আর সহ্য করতে না পেরে আমাদের মৃতদেহগুলো ওই হাটখোলা মাটিতে পুঁতে রাখলো। কয়েক বছর আগে এক তান্ত্রিক এসে আমাদের ওখান থেকে বার করলো। আমাদের আত্মাকে যে নিজের কাজে লাগালো, কিন্তু কিন্তু মাত্র কয়েকদিন আগে সে আমাদের মুক্ত করে দিয়েছে। তাই আমরা প্রতিশোধ নিতে এসেছি। অমলাকান্তর বাবা ওদের দলে ছিল। অমলাকান্তকে সামনে পেয়েছি, তাই প্রথমে ওকে মারবো, ওর পরিবারকে শেষ করে তারপর বাকিদের। তোমাদের সঙ্গে যা হয়েছে তা অন্যায় হয়েছে, কিন্তু তোমরা যা করতে চলেছ সেটা তো আরো বড় অন্যায়। অমলকান্ত আর তার মাকে মেরে তো তোমাদের প্রতিশোধ সম্পূর্ণ হবে না। তোমাদের মুক্তি চাই। মুক্তি পেলে তোমরা আবার পুনর্জন্ম লাভ করবে। একটা বাচ্চা যেন কেঁদে উঠল। এবার তাকিয়ে দেখি সেই প্রবল গণ্ডির বাইরে একটা ছোট মেয়ে দাঁড়িয়ে রয়েছে। সে অঝরে কাঁদছে। দেখতে দেখতে চোখের সামনে সেই 2 লম্বা কালো ছায়া আগের চেহারায় চলে এলো। সেই লোকটার কাছে একটা মেয়ে, আরেকদিকে আরেকটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। সাধু বাবা 3 জন এতক্ষণ আমাদের সামনে এসে দাঁড়িয়েছেন। বন্ধন বোধহয় সম্পন্ন হয়েছে। সাধু বাবা গলা তুলে বললেন, তোদের মুক্তি চাইলে দিতে পারি। প্রতিশোধ স্পৃহা না কমলে তোরা মুক্তি পাবি না। যাদের তোরা মারতে চেয়েছিলি এই গ্রামের তারা কেউই আর অবশিষ্ট নেই। তোদের প্রতি যে অন্যায় হয়েছে তারপরেই এই কতগুলো বছরে তারা সবাই মরেছে। তারা কেউ স্বাভাবিকভাবে মরেনি, সবাই পাপের ফল পেয়েছে। ওদের রক্ত যে কথা বলবে, ওদের রক্ত
অমলাকান্তের শরীরে বইছে, বাকিদের শরীরেও বইছে সেই রক্ত। তারা যে আবার এমন কিছু করবে না, সে কথা কে বলতে পারে? ভাগ্য নির্ধারণ করা তোর কাজ নয়। তুই এক অশুভ আত্মা। তোদের আত্মা মুক্ত হয়েছে সেই তান্ত্রিকের কবলে পড়ে, না হলে তুই কখনোই এখানে এভাবে আসতে পারতিস না। চলে যা এখান থেকে। আর একটুও যদি এখানে থাকিস, তোকে ধ্বংস করতে কিন্তু আমার খুব বেশি সময় লাগবে না। কিন্তু আমরা আবার আসবো আমরা। কাউকে ছাড়বো না। যাদের জন্য আমাদের এভাবে মরতে হয়েছে তাদের কাউকে ছাড়বো না, কাউকে না। তারপরেই যেন আত্মাগুলো মিলিয়ে গেল অন্ধকারে। আমি দাওয়া থেকে নেমে আসছি, সেই সাধু তিনজন আমার কাছে এগিয়ে এলেন। সাধু বললেন, তারানাথ, তোমার এইখানের কাজ শেষ হয়েছে। তোমায় এখানে পাঠিয়েছিলাম কেন, সে কথা এখন আশা করি বুঝতে পারছো। তবে কাল সকালেই তোমায় এখান থেকে আমাদের কাছে চলে আসতে হবে। আমাদের কাজ শেষ হয়েছে। তোমার সঙ্গে আমার থাকার হয়তো এখনো বাকি রয়েছে। বাকি দুই সাধু কোনো কথা বললেন না। তাদের মুখে ম্লান হাসি। আমার চোখের সামনে তারাও যে কোথায় যেন অন্ধকারে মিলিয়ে গেলেন। এরপরে একটু একটু করে অমলকান্তের শরীর ভালো হতে শুরু করল। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে অমলকান্ত সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেও তার শরীরে ক্লান্তি ছিল প্রচণ্ড। সমস্ত কথা শুনে অমলকান্ত আমার হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, আমিও তো দেখেছিলাম ওই হাট খোলার মাঠে ওই বাচ্চা মেয়েটা আমার এই ডান হাতের আঙুল ধরেছিল। পরে বুঝেছিলাম কি ভীষণ ঠান্ডা আর শক্ত তার হাত। আমার বাবার ভুলের জন্য ওরা আমায় মারতে চেয়েছিল। বাসুদেবের সঙ্গে যা হয়েছিল তা অন্যায়, কিন্তু বাসুদেব যা করতে চেয়েছিল তাও তো অন্যায় ঠাকুরমশাই। কিন্তু ও যদি আবার আসে? ও বোধ হয় আর আসবে না। তাছাড়া যদি আবার আসেও, তার জন্য কি ব্যবস্থা করতে হবে সে কথা তোমরা অচিরেই জানতে পারবে। আর আমাকে আজই বেরিয়ে পড়তে হবে। সেই সাধুর সঙ্গে আমার সাক্ষাৎ করতে হবে। কোন সাধু? আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললাম, সে কি, কাল রাতে যে তিনজন সাধু এখানে এলেন, যারা তোমাদের বাঁচিয়ে দিয়ে গেলেন। আমার ক্ষমতা ছিল না তোমাদের বাঁচাবার, সেই সাধু এসেই তোমাদের বাঁচিয়েছেন। কি বলছেন ঠাকুরমশাই? আমরা তো কোনো সাধুকে দেখিনি। আমাদের তো মনে হলো আপনি সব কিছু করলেন। আপনি ওই অশরীরী আত্মাদের আটকে অমলাকান্তকে বাঁচিয়ে দিলেন। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম ওদের দিকে। কিছুক্ষণ অমরকান্ত আমার দিকে তাকিয়ে রইল, আর সেখানে থাকলাম। সেখান থেকে সেদিন সকালে বেরিয়ে পড়লাম। দুপুরে সেই সাধুর কাছে এসে পৌঁছতেই দেখি সাধু একটা গাছের তলায় বসে আছে। আপনি সব কিছু জানতেন, তারপরেও আমায় কোনো কিছু বললেন না কেন? এটা কিন্তু ঠিক নয়। সব কিছু আগে আগে বলে দিলে হয় না, বুঝলে? তার জন্য তোমায় আগে আগে কোনো কিচ্ছু বলিনি। তোমায় ওখানে পাঠিয়েছিলাম ওই কাজের জন্যই, কারণ আমি জানতাম অমলাকান্তকে সে সময় অশরীরীরা মারার জন্য ধরে ফেলেছে। কিন্তু কাল রাতে আপনারা যখন ওখানে গিয়েছিলেন, আপনাদের তো দেখতে পায়নি ওরা, শুধু আমাকেই দেখতে পেয়েছে। কেন? এটা হলো, শরীর এক স্থানে থাকবে অথচ আত্মা অন্য স্থানে থাকবে। তুমি আমাদের দেখতে পেয়েছো কারণ আমরা তোমায় দেখাতে চেয়েছি। ওদের দেখাতে চাইনি বলেই দেখতে পাইনি। কিন্তু বিপদ এত সহজে কাটবে না। আবার কয়েক বছর পরে পুনরায় শক্তি নিয়ে ওরা তিনজনই হরিডাঙ্গা গ্রামে ফিরে আসবে। হাটখোলা মাঠে ওদের মৃতদেহগুলো যেখানে পোতা আছে সেখান থেকে তুলে দাহ করতে হবে।
তাছাড়া আরো কিছু করতে হবে। অনেক প্রতিহিংসা আর রাগ নিয়ে ওরা মারা গেছে। এত সহজে ওরা মুক্তি পাবে না, বুঝলে? বুঝলাম। সেই লোকটা আর বিভৎস দর্শন মেয়েটির মুখের কথা শুনে সেটা বুঝতে পেরেছিলাম। তারা অমলকান্তকে যে অমন বিভৎসভাবে মারার চেষ্টা করেছিল এটাই তার প্রমাণ। তবে এরপরে আমি কখনো আর হরিডাঙ্গা গ্রামে যাইনি। আসলে অমলকান্তর আর কোনো বিপদ হয়েছিল কি না সে কথা আমি নিজেও জানি না। আজ হঠাৎ করেই ওই লোকটির স্ত্রীর মারা যাওয়ার খবরটা শুনে কেন জানি না অমলকান্তের কথা মনে পড়েছিল। একটানা কথা বলে তারানাথ চুপ করতেই কিশোরী বলে উঠল, তাহলে সেই রাতে যদি তিন সাধু সেখানে না আসতো, তাহলে আপনি অমলকান্তকে বাঁচাতে পারতেন না? তখন আমি তেমন কোনো ক্ষমতা লাভ করিনি। মধুসুন্দরী দেবীর সঙ্গে আমার দেখাও হয়নি, তাই আমার কিছুই করার ছিল না। তিনটে অশরীরী প্রতিহিংসা পরায়ণ আত্মার ক্ষমতা যে কত বেশি হতে পারে তা তোমরা ধারণা করতে পারবে না। এই কলকাতা শহরে বসে দিনের আলোয় আত্মা ভূতকে সহজেই উড়িয়ে দেওয়া যায়, কিন্তু গ্রামের রাতের আধারে বাঁকা চাঁদের আলোয় নিজে দাঁড়িয়ে কোনো এক অশরীরী আত্মার মুখোমুখি হয়ে দাঁড়ালে বুঝতে পারবে জীবন মৃত্যু কত কাছে। বুঝতে পারবে অশরীরীদের ক্ষমতা আসলে ঠিক কতটা হয়। আর দেরি না করে উঠে পড়লাম। বাইরে বৃষ্টিটা কমেছিল, তাই আমরা দেরি না করে উঠে দাঁড়িয়ে তারানাথকে বললাম, এক্ষুনি না বেরিয়ে পড়লে ট্রাম ধরতে দেরি হয়ে যাবে। বৃষ্টিতে ভিজতে চাই না। আপনি দুঃখ করবেন না, হয়তো সেই লোকটির ভাগ্যে এমন কিছুই ছিল, তাই ওই লোকটি আপনার কাছে এত দেরি করে এসেছিল। অমলকান্তের ভাগ্যটা দেখুন, আপনি পৌঁছেছিলেন বলেই তো সেই তিন সাধু সেখানে গিয়েছিল, না হলে তাকেও তো মরতে হতো। আপনি নিজেই তো বলেন ভূত ভবিষ্যৎ বর্তমান সবকিছু আগে থেকে নির্ধারণ করা থাকে, সেক্ষেত্রেও নির্ধারণ করা ছিল। আর আজ যে আমরা গল্পটা আপনার কাছে শুনব সেটাও নির্ধারণ করা ছিল। তারানাথ সামান্য হাসল, তারপর স্বগতোক্তির মতো বলে উঠল, জীবনে ক্ষমতা কিছু অর্জন করেছিলাম, তবে সব ক্ষমতাই চলে গেছে। কিন্তু এখনো কিছু কিছু স্মৃতি মনে আছে বলে তোমাদের এত কিছু বলতে পারি। থাক সেসব কথা, তোমরা বেরিয়ে পড়ো, বৃষ্টি নামবে। আমরা পথে নেমে ট্রামের শব্দটা শুনে দ্রুত পা চালিয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। ঠিক তখনই রাস্তার দিক থেকে ভেসে এলো ট্রাম গাড়ির ঘন্টা। আমরা এগোলাম, আর ঠিক তখনই কিশোরী যেন কৌতূহলী গলায় বলে উঠল, একটা কথা কিছুতে বুঝতে পারলাম না। এই তিন অশরীরী আত্মা তো চাইলেই সেই হাট খোলার মাঠেই অমলকান্তকে মেরে ফেলতে পারত। তাহলে সেখানেই তাকে না মেরে বাড়ি পর্যন্ত এনে এতগুলো দিন অপেক্ষা করলো কেন? ঠাকুরমশাই তাকে বাঁচানোর জন্য যাবে তাই জন্য, নাকি অন্য কিছু? আমি উত্তর করলাম না। সব প্রশ্নের যেমন উত্তর হয় না, তেমন মাঝে মাঝে অনেক উত্তরের পরেও প্রশ্ন থেকেই যায়। সেটা তেমনই থাক। ওই তো ট্রাম ঢুকছে, এক্ষুনি দৌড়ানো দরকার।